আসসালামু সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তো আমরা পড়ছিলাম কোষ রসায়ন। তো কোষ রসায়ন আসলে খুব বড় একটা চ্যাপ্টার। এখানে 4টা টপিক নিয়ে কথা বলা আছে। এর মধ্যে যে কী ধরনের প্রশ্ন আসে সেগুলো আগে বুঝতে হবে। এবং কোষ রসায়ন যেহেতু আমাদের শর্ট সিলেবাসের বাহিরে ছিল, এই জন্য এটাকে একটু বারবার নিয়ে পড়তে হবে। সো দেখি যে কোষ রসায়ন থেকে অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন আসে। আমি রেটিনার ডাইজেস্ট বা রেটিনার প্রশ্নের ব্যাংকটা এখানে ইউজ করতেছি। এটা হচ্ছে 24-এরটা। তো দেখি কি ধরনের প্রশ্ন আসছে এখানে। নিচের কোনটি রিডিউসিং সুগার? আচ্ছা, রিডিউসিং সুগার সম্পর্কে এখানে বলছে যে রিডিউসিং আর নন রিডিউসিং। আচ্ছা, এটা একটা টপিক পাইলাম। এরপরে হচ্ছে মনোস্যাকারাইড থেকে কি বলছে, রাইবোজ দিছে, রাইবোজের বৈশিষ্ট্য কোনটা সেটা এখান থেকে বের করতে হবে। গ্লুকোজ সম্পর্কে সত্য নয় কোনটি? এটা একটা হচ্ছে গ্লুকোজের বৈশিষ্ট্য, তার মানে রাইবোজের বৈশিষ্ট্য গ্লুকোজের বৈশিষ্ট্য। ওকে, এরপরে হচ্ছে ডাইস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড থেকে কি আসছে, গ্লাইকোজেন সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? গ্লাইকোজেনের বৈশিষ্ট্য। প্রধান ডাইস্যাকারাইড এর মধ্যে কোনটা হচ্ছে প্রধান ডাইস্যাকারাইড? আমরা ডাইস্যাকারাইডটা পড়তে হবে। প্রধান ডাইস্যাকারাইড, আবারও ডাইস্যাকারাইড, রিপিট হয়েছে এটা। ওকে, এরপরে হচ্ছে পলিস্যাকারাইড সম্পর্কে এখানে কি কি বললো দেখি, যে সেলুলোজ সম্পর্কে কোনটি সঠিক? আচ্ছা, ঠিক আছে। পরে সেলুলোজ নিচের কোনটি বিদ্যমান? আচ্ছা, এরপরে বলল পলিস্যাকারাইড বিদ্যমান কোনটিতে। তার মানে সেলুলোজ সম্পর্কে এখানে ভালোই প্রশ্ন হয়েছে। আমরা কি কি পাইলাম, যে এখান থেকে ইম্পর্টেন্ট টপিক যে কয়টা বুঝলাম, পলিস্যাকারাইডের মধ্যে সেলুলোজ, এরপরে এখানে হচ্ছে গ্লুকোজ পাইলাম, মনোস্যাকারাইডের মধ্যে ডাইস্যাকারাইডের মধ্যে এখানে পাইলাম হচ্ছে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড যেটা সুক্রোজ, আর এখানে রিডিউসিং সুগার সম্পর্কে পাইলাম। তো আমরা কী ধরনের প্রশ্ন আসে মোটামুটি একটা আইডিয়া পাইছি। আমরা বেশি সময় নিব না, খুব কম সময়ে শেষ করব। যেগুলো লাগবে সেগুলোই। এখানে এক্সট্রা ইনফরমেশন সহ আছে, হাসান স্যার আছে, আজিবুর স্যার আছে, আলিফ স্যার আছে। সো এতগুলো বই আসলে পরে একবারে সম্ভব না, এই জন্য আমি ডাইজেস্ট থেকে এখানে ডাইজেস্ট সব গোছানো করে দেওয়া আছে। আচ্ছা, জৈব উপাদান সৃষ্টিকারী মৌলের উপাদান সংখ্যা 17টি। অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে 92টি। এর মধ্যে 92টি এলিমেন্টের মধ্যে 96% হচ্ছে চন, মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা, এই সংখ্যাগুলো একটু মনে রাখতে হবে। এরপরে মানুষের দেহের প্রায় 60-70% পানি, আর উদ্ভিদ দেহের 50-80% হচ্ছে কার্বোহাইড্রেট। এই দুইটা নাম্বার কিন্তু ঝামেলা করা যাবে না। পানি যেহেতু বেশি এই জন্য 60-70, আর কার্বোহাইড্রেট যেহেতু কম এই জন্য হচ্ছে 50। আচ্ছা, আরেকটা বইয়ে বলছে হচ্ছে যে কোষ উপাদানের 95%ই হচ্ছে চন, মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, আর এখানে বলছে 96%। সো 95-96 যেটাই বলুক। শুষ্ক বীজে পানির পরিমাণ 5-10%। তার মানে এখানে যে কয়টা লাইন দাগাইলাম এই কয়টা পড়লেই হচ্ছে। এবার আসি হচ্ছে আমরা দুইটা বন্ধন সম্পর্কে জানবো। একটা হচ্ছে পেপটাইড বন্ধন, একটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। সো অ্যামাইনো অ্যাসিড, আমরা জানি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে থাকে হচ্ছে পেপটাইড বন্ধন, আর মনোস্যাকারাইড যেটা যেটা গ্লুকোজ রিলেটেড বা হচ্ছে শর্করা, সেখানে হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। এবং পেপটাইড যে বন্ধন এটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন। কোভ্যালেন্ট সমযোজী, হ্যাঁ সমযোজী। এরপর আসি হচ্ছে শর্করা নিয়ে। তো শর্করা, ওখানে আমরা কি দেখলাম যে শর্করার বৈশিষ্ট্যগুলো আমাদের লাগবে। তার মানে বৈশিষ্ট্য হচ্ছে 30টা টপিক। আচ্ছা, শুষ্ক ওজনের 50-60% হচ্ছে কার্বোহাইড্রেট, এবং হচ্ছে জীবদেহের 1% কার্বোহাইড্রেট দ্বারা গঠিত।
মানে ধরো মানুষ যারা, তো এদের হচ্ছে 1% কার্বোহাইড্রেট, মানে আমাদের তো সবই আমিষই, কার্বোহাইড্রেট তো কি আর করে, শক্তি দেয় শুধুমাত্র মানুষ দেহে। তো কার্বোহাইড্রেট আসলে কি, অ্যালডিহাইড এবং হচ্ছে কিটোন, সেটা পলিহাইড্রক্সি। আচ্ছা, এখানে সংজ্ঞাটা দেয়া আছে, কার্বোহাইড্রেটকে কার্বস বলা হয়, স্টাফ অফ লাইফ বলা হয়, তারপরে কি স্যাকারাইডসও বলা হতে পারে। কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত হচ্ছে 1:2:1, যেমন হচ্ছে ধরো C6H12O6 1:2:1। তবে এই অনুপাত না থাকলেও কার্বোহাইড্রেট হয়, আবার এই অনুপাত থাকা সত্ত্বেও কার্বোহাইড্রেট হয় না। যেমন এই অনুপাত থাকা সত্ত্বেও কার্বোহাইড্রেট নয়, এমন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ফর্মালডিহাইড, ল্যাকটিক অ্যাসিড। পরীক্ষা দিতে পারে যে নিচের কোনটি কার্বোহাইড্রেট, এই তিনটা দিল, সাথে আরেকটা দিল, অবশ্যই সংকেতটা দিবে কিন্তু এখানে। এরপর আসি যে বললাম যে এই অনুপাত ছাড়াও কার্বোহাইড্রেট হয়, যেমন হচ্ছে সুক্রোজ, ডিঅক্সিরাইবোজ, র্যামোস, সরবিটল, এগুলো দেখো এদের অনুপাত কিন্তু 1:2:1 না। আবার যে অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ফর্মালডিহাইড, CHO, CH3COO, এরা কিন্তু অনুপাতটা হওয়া সত্ত্বেও এরা হচ্ছে কার্বোহাইড্রেট নয়। কার্বোহাইড্রেটে নাইট্রোজেন সালফারও থাকে কিছু পরিমাণ, যেমন হচ্ছে যে গ্লুকোসামিন, বা এই গ্লুকোসামিন, অ্যামিন বলতে আমরা বুঝি কি জানো, ওই যে NH3 থাকবে যেখানে, তো গ্লুকোসামিন, গ্লুকোজ যেহেতু, তার মানে এরা হচ্ছে কার্বোহাইড্রেট। তো গ্লুকোসামিনে হচ্ছে কি থাকে, কার্বোহাইড্রেট থাকে, সরি নাইট্রোজেন থাকে। এই গ্লুকোসামিনটা হচ্ছে তরুণাস্থি গঠন করে, যতটুকু সম্ভব তরুণাস্থি গঠনে সহায়তা করে। আচ্ছা, কার্বোহাইড্রেট প্রধান উৎস হলো উদ্ভিদ খাদ্য, সব তো উদ্ভিদ থেকে পাওয়া যায়। প্রাণীদেহের যকৃৎ, পেশি, দুধে গ্লাইকোজেন পাওয়া যায়। কোথায় কোথায় গ্লাইকোজেন পাওয়া যায়? যকৃৎ, পেশি এবং দুধে। পেশিতে পাওয়া যায় কিন্তু গ্লাইকোজেন, এটা পরীক্ষায় আসছিল একবার। এরপরে এখানে একটু ঝামেলা আছে, আমি একটু ক্লিয়ার করে দিই। যকৃতে আর পেশিতে পাওয়া যায় গ্লাইকোজেন, আর দুধে পাওয়া যায় হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, আমরা এটা জানি। তো এবার আসি বৈশিষ্ট্য, এই যে কার্বোহাইড্রেট বা শর্করার বৈশিষ্ট্য কি। তো শর্করা হচ্ছে দানাদার, তন্তুময়, পাউডার জাতীয়, সবই হতে পারে। দানাদার কোনটা? চিনি হচ্ছে দানাদার। পাউডার কোনটা? গ্লুকোজ পাউডার। তন্তুময় কোনটা? সেলুলোজ, যেটা সেটা হচ্ছে তন্তুময়। এরকম হতে পারে। স্বাদে মিষ্ট আবার স্বাদহীন হতে পারে, মানে যেমন ধরো চিনি মিষ্টি, আবার ভাত হচ্ছে স্বাদহীন। তাপে অঙ্গারে পরিণত হয়, মানে তুমি যদি ভাতকে পুরাও দেখবে এরা হচ্ছে অঙ্গার হবে, এরা কিন্তু গলে যাবে না বা এরকম কিছু হবে না। অধিকাংশ পানিতে অদ্রবণীয়, যেমন ভাত কিন্তু পানিতে অদ্রবণীয়, বাট আবার হচ্ছে চিনি বা গ্লুকোজ এরা দ্রবণীয়। এই জন্য বলা হলো যে ভাত অধিকাংশ অদ্রবণীয়, তবে মনোস্যাকারাইড যেটা সেটা হচ্ছে দ্রবণীয়। অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার গঠন করে, একদম হাইলি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে এরা আলোক সক্রিয় সমাণু প্রদান করে। তো এখান থেকে তাহলে কি কি পাইলাম আমরা? অঙ্গারে পরিণত হয়, অধিকাংশ অদ্রবণীয়, এবং হচ্ছে মনোস্যাকারাইড যেটা সেটা পানিতে দ্রবণীয়, এবং এরা হচ্ছে আলোক সক্রিয়। এবার আসে এদের কাজ বা ভূমিকা। তো শর্করার প্রথম কাজ হচ্ছে শক্তির উৎস হিসেবে কাজ করা। এরপরে উদ্ভিদের সাপোর্টিং টিস্যু হিসেবে, গাঠনিক উপাদান হিসেবে কাজ করা, মানে উদ্ভিদকে সাপোর্ট দেয়। সেলুলোজ কি করে বলো তো? উদ্ভিদের দেহপ্রাচীর সেটা তো মেইনলি হচ্ছে শর্করাই। উদ্ভিদের দেহ গঠনকারী কার্বন কাঠামো, কার্বন স্কেলিটন যেটা বললাম আর কি। এরপরে হচ্ছে যে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে, উদ্ভিদের দেহে সঞ্চিত পদার্থ হিসেবে স্টার্চ থাকে, প্রাণী দেহে থাকে হচ্ছে গ্লাইকোজেন। ডিএনএ এর জন্য ডিঅক্সিরাইবোজ সুগার দরকার, আরএনএ এর জন্য শুধুমাত্র রাইবোজ সুগার দরকার, এটা জানি আমরা। এটা দরকার 6। কেলভিন চক্র, কেভ চক্রের মতো গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এরপরে হচ্ছে প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়াতে গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে। আমরা এটা পড়ছি হচ্ছে কোথায়, শৈবাল ছত্রাকে ওটা পড়ছি। তার মানে গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করা থাকে। আর ওইদিকে কোষ প্রাচীরে কি থাকে? সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন, এরাও কিন্তু শর্করা। আবার যেন মনে করো না কাইটিন শেষে আইএন আছে, এরা প্রোটিন। নো, এরা হচ্ছে শর্করা।
এরপরে অ্যামিনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিডে বিপাকে সহায়তা করে, আচ্ছা ভালো কথা, বিপাকে সহায়তা করতেই পারে। বিভিন্ন প্রকার কোএনজাইম ইত্যাদি গঠনে সহায়তা করে, এটাও পরীক্ষায় আসছিল যে কোএনজাইম যেমন হচ্ছে এটিপি, এডিপি, জিটিপি, এনএডিপি, এর কোটা কে সাহায্য করে? শর্করা। সেলুলোজ জাতীয় উদ্ভিদের দৃঢ়তা এবং সুরক্ষা দেয়। দেখি এবার কি বলছে, উদ্ভিদের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? আমরা জানি 50 থেকে 60। তো এই যে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগটা এখানে যেটা আছে, তো বিভিন্ন ভাগে ভাগ করা যায় এবং এখান থেকে প্রশ্ন আসতেও পারে। যেমন তোমাকে বলল যে স্বাদের ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে সুগার, একটা হচ্ছে নন সুগার। বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে রিডিউসিং, নন রিডিউসিং অর্থাৎ বিজারক, অবিজারক। আর গঠনের উপর ভিত্তি করে হচ্ছে 4 প্রকার: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডে একটা মাত্র সরল শর্করা থাকে, মানে কার্বন একটা থাকে, বিষয়টা কিন্তু এরকম না। সরল কার্বোহাইড্রেট থাকে হচ্ছে একটা, ডাইস্যাকারাইডে থাকে হচ্ছে 2টা। এরপরে পলিস্যাকারাইডে থাকে হচ্ছে, পলি মানে বহু, আর 3 থেকে 10 থাকে হচ্ছে অলিগো। অলিগো মানে হচ্ছে অল্প, এই জন্য আমরা বললাম 3 থেকে 10। তো এই যে অলিগোকে আবার হচ্ছে ভাগ করছে ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টা, হেক্সাস্যাকারাইড। তো যদি তোমাকে কখনো বলে যে হচ্ছে এই যে ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা এগুলো কিসের উদাহরণ, অলিগো নাকি মনোস্যাকারাইড, তখন কিন্তু ভুল করেও মনোস্যাকারাইড দাগানো যাবে না, তখন আমাদের দাগাতে হবে এরা হচ্ছে অলিগোস্যাকারাইড। এবার আসি হচ্ছে মনোস্যাকারাইড। তো মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা 3 থেকে 10। তো কার্বন সংখ্যা 3 থেকে 10, বাট সরল শর্করা কিন্তু একটা, মানে একটা শর্করাতে কার্বন সংখ্যা থাকে 3 থেকে 10। আর এখানে এই টেট্রাস্যাকারাইড মানে 3টাই স্যাকারাইড, মানে 3টা শর্করা, সরি ট্রাইস্যাকারাইড। আর টেট্রা মানে হচ্ছে 4টা শর্করা। তো আমরা জানি যে মনোস্যাকারাইডের বা যে কোনো ধরনের স্যাকারাইডের শেষে হচ্ছে ও এ সি থাকে, ওস, আর এনজাইম হলে থাকে এস। তো দেখি এখানে কি কি বলছে, যে ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস, অক্টোস, ননোস, কিন্তু আমাদের লাগবে আসলে 6 পর্যন্ত পড়লেই আমাদের হয়। এবার আসি যে ডাইস্যাকারাইড, মানে এখানে 2টা হচ্ছে শর্করা থাকবে। এরকম উদাহরণ হচ্ছে কি কি: সুক্রোজ, সেলোবায়োস, মল্টোস, ল্যাকটোস। তোমাকে এবার প্রশ্ন দিয়ে বলবে যে সুক্রোজ ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড না মনোস্যাকারাইড, তখন তোমাকে লিখতে হবে এটা হচ্ছে ডাইস্যাকারাইড। বলো তো গ্লুকোজ কোন স্যাকারাইড? গ্লুকোজ কিন্তু মনোস্যাকারাইডের মধ্যে, আমরা পড়বো পরে এটা। তাহলে আমরা এই পর্যন্ত শেষ করলাম। এবার আসি হচ্ছে পলিস্যাকারাইড। তো এই পলিস্যাকারাইডের ওপর আবার হচ্ছে এখানে 3টা ভাগে ভাগ করা যায়: গাঠনিক পদার্থের উপর ভিত্তি করে, সঞ্চিত পদার্থ, এবং হচ্ছে মিউকো পদার্থ, যেগুলো হচ্ছে মিউকো মানে হচ্ছে পিচ্ছিল জাতীয় বা তরল টাইপের যেগুলো হয় আর কি, বা হোয়াটএভার। তো এই যে গাঠনিকের উপর ভিত্তি করে একটাকে বলা হয় হোমোপলিস্যাকারাইড, একটা হচ্ছে হেটারোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইড মানে হচ্ছে 2টা একই ধরনের স্যাকারাইড, পলিস্যাকারাইড যারা হবে এরা হচ্ছে একই ধরনের, আর হেটারো মানে হচ্ছে আলাদা। তো এই হোমোপলিস্যাকারাইড হচ্ছে কি কি দেখো: সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন। এখানে দেখো কি ছিল, সুক্রোজ আর সেলোবায়োস, আর এখানে আছে সেলুলোজ। সেলুলোজ কিন্তু হচ্ছে পলি, আর সুক্রোজ আর সেলোবায়োস হচ্ছে ডাই, ভুল করা যাবে না। সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন। দেখো বিষয়টা সহজ, যে সেলুলোজ উদ্ভিদের এই স্টার্চ থাকে হচ্ছে উদ্ভিদ দিয়ে সঞ্চিত, গ্লাইকোজেন থাকে প্রাণী দিয়ে সঞ্চিত, সেলুলোজ থাকে উদ্ভিদের হচ্ছে গাঠনিক উপাদান হিসেবে। তো এরা হচ্ছে কি পলিস্যাকারাইড। আর হেটারোথ্যালিক যেটা আমরা বললাম, হেটারোপলিস্যাকারাইড, সেলুলোজ এবং হচ্ছে পেকটিন, এরা উদ্ভিদের মধ্যেই থাকে। কিন্তু এই সুক্রোজ, সেলোবায়োস, মল্টোস, ল্যাকটোস এরা কিন্তু নর্মালি আমরা হিসেবে এতদিন কোনোদিন জানি না যে এরা হচ্ছে উদ্ভিদে থাকে। সুক্রোজ হচ্ছে আমরা বুঝি চিনি, সেলোবায়োস কি আমরা একটু পরে দেখবো বিষয়টা। তো যাই হোক, এবার আসে সঞ্চিত পদার্থ, স্টার্চ আর হচ্ছে গ্লাইকোজেন। আর মিউকো পদার্থ হচ্ছে মিউসিলেস, পেকটিন, হেমিসেলুলোস। তো এখান থেকে প্রশ্ন করার হিউজ সম্ভাবনা, প্রশ্ন করতেই পারে।
তো আমরা প্রথমে যে পড়ছিলাম স্বাদের ভিত্তিতে দুই প্রকার, সুগার আর নন সুগার। এদের মধ্যে আবার বৈশিষ্ট্য কিছু কিছু হচ্ছে বৈশিষ্ট্য, যেমন সুগার, যেটা ধরো সুগারকে আমরা ধরছি চিনি হিসেবে, স্বাদে মিষ্টি, ওকে, দানাদার, ঠিক আছে, পানিতে দ্রবণীয়, ওকে, নিম্ন আণবিক ভর বিশিষ্ট, এটা মনে রাখতে হবে যে এরা হচ্ছে নিম্ন আণবিক ভর বিশিষ্ট, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। আর নন সুগার ধরলাম হচ্ছে ভাত, স্বাদে মিষ্টি নয়, ঠিক আছে, অদানাদার। ভাত কি দানাদার? ভাত কিন্তু দানাদার না, গলে তুমি টিপ দিলে গলে যাবে। আচ্ছা, বা হচ্ছে গ্লাইকোজেন, ইনসুলিন, হোয়াট এভার। তো এরপরে দেখো এরা পানিতে অদ্রবণীয়, ভাত কিন্তু পানিতে অদ্রবণীয়, বা গ্লাইকোজেন যেটা সেটাও কিন্তু পানিতে অদ্রবণীয়। এরা হচ্ছে উচ্চ আণবিক ভর বিশিষ্ট, যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, ডেক্সট্রিন, ইনসুলিন, পলিস্যাকারাইড সমূহ আর কি। তো সুগার আর নন সুগার বৈশিষ্ট্যগুলো দিয়ে বলবি কোনটি নয় বা কোনটি। এরপর আসি বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে আমরা এটা এখন পড়া দরকার আমাদের না, বিজারণ ক্ষমতা আমরা পরে পড়ব। গঠন অণুর উপর ভিত্তি করে হচ্ছে চার প্রকার, একটা হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড পড়ছি আমরা। একটি সরল শর্করা, দুইটি সরল শর্করা, 3 থেকে 10টি মনোস্যাকারাইড থাকে অলিগোতে, এবং এখানে হচ্ছে মানে 3 থেকে 10টি সরল শর্করা বা মনোস্যাকারাইড পাওয়া যায়। আর পলিস্যাকারাইডে হচ্ছে অনেকগুলো মনোস্যাকারাইড বা অনেকগুলো শর্করা পাওয়া যায়। তো উদাহরণগুলো একটু খেয়াল রাখতে হবে যে ডাইস্যাকারাইডের মধ্যে আমরা কী কী পড়ছিলাম, মল্টোজ, সুক্রোজ, সেলোবায়োস, ল্যাকটোজ। পলিস্যাকারাইডে পড়ছিলাম স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, ইনসুলিন ইত্যাদি। আর অলিগোতে পড়ছিলাম হচ্ছে র্যাফিনোজ, স্কার্ডোজ, ভার্বাকোজ। এগুলো হচ্ছে কি অলিগোস্যাকারাইড। রিডিউসিং সুগার নিয়ে আমরা পরে বলতেছি, কারণ এখানে বোঝার মতো কিছু বিষয় আছে। মনোস্যাকারাইডে আসে, মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা 3 থেকে 10। আচ্ছা, সাধারণ সংখ্যা হচ্ছে CnH2nOn। অধিকাংশ অপটিক্যাল আইসোমারে ডি সিরিজভুক্ত। আচ্ছা, এদের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ এবং কিটোন গ্রুপ থাকে, সংকেতটা একটু খেয়াল রাখতে হবে অ্যালডিহাইড এবং কিটোনের। এরা হচ্ছে বেনেডিক্ট দ্রবণে লাল অধক্ষেপ হিসেবে জমা থাকে। কোন দ্রবণে? বেনেডিক্ট দ্রবণে লাল অধক্ষেপ। এরা হচ্ছে রিডিউসিং সুগার এবং সাধারণত মিষ্টি স্বাদ বিশিষ্ট। মনোস্যাকারাইডগুলো হচ্ছে রিডিউসিং সুগার এবং হচ্ছে মিষ্টি স্বাদ বিশিষ্ট। তার মানে দেখো যে কোনো মনোস্যাকারাইড এরা হচ্ছে রিডিউসিং সুগার, মানে এরা অন্যকে বিতাড়িত করতে পারে। তো এবার আসি মনোস্যাকারাইডের যে প্রকারভেদ আমরা পড়লাম, 3 থেকে 10টি কার্বন থাকে। ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস, অক্টোস, ননোস, ডিকোস। তো এর মধ্যে অ্যালডোজ আছে এবং কিটোজ আছে। সো অ্যালডোজ আর কিটোজ আমরা এখানে দুইটা ভাগ করতেছি। যেমন ট্রায়োজের মধ্যে অ্যালডোজ হচ্ছে গ্লিসারিলডিহাইড, অ্যালডোজ ডোজ, তাহলে এখানে ড ড ড ড টাইপের কিছু পাবা। আর কিটোজে সেখানে পাবা হচ্ছে হাইড্রক্সি অ্যাসিটন, এই যে দেখো এখানে পাওয়া গেছে। তো কিটোজে আমরা যেটা পাবো হচ্ছে লুলোজ টাইপের জিনিস পাবো, রাইবুলোজ, ইরিথ্রিলোজ, জাইলুলোজ, লিক্সুলোজ, লুলোজ। কিটোজ মানে হচ্ছে লুলোজ। এবার দেখো টেট্রোস, ইরিথ্রোস, থ্রিওস, আর এখানে এর কিটোসটা হবে হচ্ছে ইরিথ্রোলস। এরপর পেন্টোস, আমরা পেন্টোস সুগার বলতে কি বুঝি? রাইবোস, জাইলোলোস, জাইলোস, তারপরে এখানে লাগবে না, আর রাইবুলোস আর হচ্ছে জাইলুলোস, এরা হচ্ছে কিটোস। এরপরে হেক্সোস, যেটা হেক্সোস দেখো গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ এবং হচ্ছে ফ্রুক্টোজ, এরা হচ্ছে হেক্সোস। এখন বলো তো এই গ্লুকোজ বা ফ্রুক্টোজ বা ম্যানোজ এরা কি রিডিউসিং সুগার নাকি নন রিডিউসিং সুগার? অবশ্যই রিডিউসিং সুগার, কারণ এরা তো মনোশর্করা। তো এই জন্য আমি বললাম যে এটা আমরা হচ্ছে পরে বুঝতে পারবো, রিলেট করতে পারবো। তো আমাদের হেক্সোস পর্যন্ত মনে রাখলেই হবে। পেন্টোসটা আমাদের হচ্ছে নর্মালি মনে থাকে রাইবোস, রাইবোস থেকে। হেক্সোসগুলো কি, যেগুলো হচ্ছে আমরা যদি নাম জানতাম, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এরা হচ্ছে হেক্সোস। আর ট্রায়োস যেটা, সেটা হচ্ছে গ্লিসারিলডিহাইড। আর টেট্রোস যেটা চারটা, সেটা হচ্ছে ইরিথ্রোস এবং হচ্ছে থ্রিওস। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে যে রাইবোস এবং ডিঅক্সিরাইবোজের
পার্থক্য দেয়া আছে, এটা আমরা এর আগেও পড়ছি। দুইটা ইম্পর্টেন্ট এখানে হচ্ছে যে ডিঅক্সিরাইবোজে, আচ্ছা রাইবোজে থাকে হচ্ছে ফারফিউরাল অ্যাসিড, আর ডিঅক্সিরাইবোজে থাকে হচ্ছে লেভোলিনিক অ্যাসিড। দেখো রাইবোস র দিয়েই শুরু, আর এখানে রাই আর এখানে ফ আছে। ধরো তুমি হচ্ছে রাফ খাতা করছো না, রতে রাইবোস, ফতে হচ্ছে ফারফিউরাল অ্যাসিড, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে লেভোলিনিক অ্যাসিড। আর রাইবোসের গলনাঙ্ক হচ্ছে 95°C, আর ডিঅক্সিসের হচ্ছে 91°C। ডি মানে হচ্ছে একটা কম, মানে আমরা পড়ছি না যে ডিঅক্সি মানে একটা হচ্ছে ওখানে একটা অক্সিজেন কম, তো এই জন্য এর হচ্ছে গলনাঙ্কটাও কম। ইরিথ্রোসফোর এরা হচ্ছে ফসফেট হিসেবে কাজ করে, ফসফেট ওয়ান কাইন্ড অফ সার। দেখো এই যে এটিপি, এডিপি, এনএডিপি এদের সাথে হচ্ছে রাইবোস যুক্ত থাকে, আমরা তো জানি, সেটা ডিঅক্সি হোক আর যে অক্সি হোক, বাট রাইবোসটা যুক্ত থাকে। এবার আছে দেখো রাইবোস এখানে কি বলছে, রাইবোস কি করে, ডিএনএ মূল উপাদান না, ডিএনএ মূল উপাদান হচ্ছে ডিঅক্সিরাইবোস। 60°তে গলে না, 95°তে গলে। অ্যালডোস, অ্যালডোহেক্সোস নামে পরিচিত না। তাহলে বিভিন্ন কোএনজাইম তৈরিতে ব্যবহার করা হয়, হ্যাঁ। এই যা এখানে আমরা দেখলাম যে উপ একক হিসেবে রাইবোস যুক্ত থাকে, কোএনজাইম। আচ্ছা অ্যালডোহেক্সোস এটা আমরা পড়ছিলাম, কিন্তু কই পড়ছিলাম, লেট মি চেক। রাইবোস হচ্ছে অ্যালডোপেন্টেজ, হেক্সোস না তো। হেক্সোস কোনগুলা, ও রাইবোস তো পেন্টেজ, হেক্সোস হবে না, তাই তো বলি কি একটা দেখছিলাম এই নামে। তো এটা আমাদের শেষ করলাম আমরা, এখান থেকে আসি পরের পার্টে। গ্লুকোজ সম্পর্কে বর্ণনা। গ্লুকোজের আমরা পাইছিলাম যে বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে, বৈশিষ্ট্য বা হচ্ছে কাজ থেকে প্রশ্ন আসতে পারে। তো এই যে গ্লুকোজ, একে আমরা বলি হচ্ছে ডেক্সট্রোজ, গ্রেপ সুগার, কারণ এখানে 12 থেকে 15%, 30% থাকে হচ্ছে পাকা আঙুরে থাকে গ্লুকোজ থাকে, এই জন্য বলা হয় গ্রেপ সুগার। তো এই যে গ্লুকোজ এরা কিন্তু মনোস্যাকারাইড, আমরা পড়ছি না হেক্সোজের মধ্যে, এদেরকে বলা হয় ব্লাড সুগার, কর্ন সুগার ইত্যাদি বলা থাকতে পারে। আর গ্লুকোজটা পানিতে দ্রবণীয়, গ্লুকোজ দেখতে সাদা আমরা জানি, অ্যালকোহলে সামান্য দ্রবণীয়, তবে ইথারে দ্রবণীয় নয়, ইথারে দ্রবণীয় নয়, এটা মনে রাখতে হবে, সব জায়গায় দ্রবণীয় বাট ইথারে দ্রবণীয় নয়। বিটা গ্লুকোজ সেলুলোজ, আলফা গ্লুকোজ স্টার্চ। আলফা স্টার্চ মানে এই কাইন্ড অফ এরকম হয়, উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ পাওয়া যায়। গ্লুকোজ সঞ্চিত দ্রব্য হিসেবে থাকে না, গ্লাইকোজেন সঞ্চিত দ্রব্য হিসেবে থাকে। এবার আসি গ্লুকোজের ব্যবহার, এরা হচ্ছে পথ্য হিসেবে ব্যবহার করা হয়। এরপরে গ্লুকোজ থেকে সরবিটল ও গ্লাইকোলাইসিস তৈরি এবং গ্লাইকোলাইসিস ব্যবহৃত হয়। ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়, সিরাপ সংরক্ষিত করে। তারপরে রেস্টিন প্রক্রিয়ায় জীবাণু থেকে ভিটামিন সি তৈরি করা হয়, গ্লুকোজ কিন্তু ভিটামিন সি এখানে, এটা ভুল করা যাবে না। এরপরে হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা ডায়াবেটিসের ঔষধ, অ্যান্ডোস্কোপির কাজে এল গ্লুকোজ কৃত্রিমভাবে তৈরি করা হয়। কোন ধরনের গ্লুকোজ, এল গ্লুকোজ। এবার দেখো বলছে গ্লুকোজ সম্পর্কে নিচের কোনটি সত্য নয়, এটি রিডিউসিং সুগার, হ্যাঁ অবশ্যই রিডিউসিং সুগার। গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে, হ্যাঁ গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। আখের চিনি বলা হয় না, এটা তো গ্রেপ সুগার। আখের চিনি হচ্ছে কোনটা, সুক্রোজ। ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয় না,
প্রয়োজন হয়, বাট এটা মেইনলি এখানে অ্যান্সার হিসেবে এরা যেটা চাইছে সেটা হচ্ছে আখের চিনি হিসেবে ব্যবহার করা হয়। গ্লুকোজ কী ধরনের যৌগ? নট রিডিউসিং হেক্সোস। গ্লুকোজ অণুতে কার্বন সংখ্যা কত? 6। হেক্সোস মানে তো 6। এবার আসি হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজকে বলা হয় ফলের চিনি, ফ্রুট সুগার, পারবা। এটা হচ্ছে কিটো হেক্সোস। ওই যে আমরা দেখছিলাম ওখানে যে গ্লুকোজ এই পাশে ছিল হচ্ছে অ্যালডোজে, আর কিটোজের মধ্যে ছিল হচ্ছে ফ্রুক্টোজ। সংকেত দেখো CH4O6। অধিকাংশ পাকা ফল, নেকটার, মধুতে এদের পাওয়া যায়। এরা হচ্ছে সাদা দানাদার স্ফটিকার, যেমন চিনি। পানীয় গরম অ্যালকোহলে দ্রবণীয়, ঠিক আছে। অপর নাম এই গ্লুকোজের পৃষ্ঠা আবার চলে আসছে এখানে। ফ্রুক্টোজের ব্যবহার দেখো, ব্যবহার হচ্ছে বিভিন্ন কনফেকশনারিতে ব্যবহার করা হয় কি ফ্রুক্টোজ। ইক্ষু চিনি বা বিট সুগারের অন্যতম উপাদান, এই জন্য এটাকে বলা হয় ফ্রুক্টোজ পড়তেছি না, হ্যাঁ ফ্রুক্টোজ। ক্রিস্টাল জাতীয় ফ্রুক্টোজ বিভিন্ন খাদ্যশিল্পে ব্যবহার করা হয়। আচ্ছা ঠিক আছে, প্রয়োজনীয় তথ্য কি বলছে এখানে? ডায়াবেটিস টাইপ 2, হৃদরোগ, ক্যান্সার এগুলোর কারণ হতে পারে। ল্যাকটোজ ব্যাকটেরিয়া কালচার মিডিয়া তৈরিতে ফ্রুক্টোজ ব্যবহার করা হয়। তাহলে কোন কি ল্যাকটোজ ব্যাকটেরিয়া কালচার মিডিয়াতে কি ব্যবহার করা হয়? ফ্রুক্টোজ ব্যবহার করা হয়। এবার আসি গ্লুকোজ এবং হচ্ছে ফ্রুক্টোজের পার্থক্য। একে বলা হয় গ্রেপ সুগার, আঙুরের শর্করা, কর্ন সুগার, আর একে বলা হয় ফ্রুট সুগার, ফলের শর্করা, এবং হচ্ছে রেগুলোজ। আচ্ছা, আখের চিনি মেবি সুক্রোজ, আমরা পরে দেখতেছি ওটা। আপেক্ষিক মিষ্টতা 74, এর হচ্ছে 173। আমরা আপেক্ষিক মিষ্টতা পরে পড়ব। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়। শ্বসনের প্রাথমিক উপাদান হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ হতে ফ্রুক্টোজ উৎপাদন হয়। রিং স্ট্রাকচার হচ্ছে পাইরুনোস এবং ফ্রুক্টোজ হচ্ছে ফিউরানোস। ফতে ফ্রুক্টোজ, ফতে হচ্ছে ফিউরানোস। ম্যানোজ সম্পর্কে বেশি কিছু নাই। এবার আসি, অধিকাংশ মিষ্টি ফলে মুক্ত অবস্থায় নিম্ন কোন মনোস্যাকারাইড পাওয়া যায়? মিষ্টি ফল মানে ফ্রুক্টোজ, ফলে তো ফ্রুক্টোজই পাওয়া যাবে। এবার আসি হচ্ছে ডাইস্যাকারাইড। সো ডাইস্যাকারাইডে আমরা পড়ছিলাম কি কি? সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ এবং হচ্ছে সেলোবায়োস। তো প্রথমতেই আসি সুক্রোজ বা চিনি। এই দেখো ইক্ষু শর্করা, যেটা বলতেছিলাম বারবার। টেবিল সুগার, বিট চিনি, খাবার চিনি, ইনভার্ট চিনি, যেটাই বলো, উৎস হচ্ছে এগুলো। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড, এই প্রশ্নটা কয়বার যে আমরা দেখলাম ওখানে। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ। বীজারণক্ষম নয়, সুক্রোজটা কিন্তু নন রিডিউসিং। সুক্রোজটা হচ্ছে নন রিডিউসিং। এরা পানিতে দ্রবণীয়, চিনিতে পানিতে দ্রবণীয়। ইথার ও বিশুদ্ধ অ্যালকোহলে অদ্রবণীয়, এটা মনে রাখতে হবে। ইথারে দ্রবণীয়, অদ্রবণীয় ছিল হচ্ছে গ্লুকোজ, না সরি, এরা হচ্ছে পানি ও গরম অ্যালকোহলে দ্রবণীয়। আচ্ছা, ইথার সম্পর্কে বলো না, ইথার সম্পর্কে কই দেখলাম? ইথার 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 এই যে ইথারে অদ্রবণীয় হচ্ছে গ্লুকোজ, হ্যাঁ, কিন্তু পানি আর অ্যালকোহলে দ্রবণীয়। তাহলে এটা আমরা পরে একটু ছক করে দিচ্ছি। ইক্ষুর রসে সুক্রোজ হচ্ছে 15%, আর গ্রেপ সুগারে আঙুরের পাকা আঙুরে ছিল 12 থেকে 30%। এটাকে বলা হয় ইক্ষু চিনি। যাই হোক, সুক্রোজ হিসেবে পরিচিত। গ্লুকোজ থেকে সুক্রোজ দ্বিগুণ মিষ্টি। গ্লুকোজ থেকে সুক্রোজ দ্বিগুণ মিষ্টি মানে গ্লুকোজ ধরো হচ্ছে খাইছো নাকি কখনো পানির মধ্যে গুলায়, যদি ওটার মধ্যে চিনি দিলে চিনি একটু মিষ্টিটা বেশি লাগে। সো এই জন্য বলা যায় যে হচ্ছে গ্লুকোজ চিনির থেকে, মানে এই সুক্রোজটা গ্লুকোজের থেকে বেশি মিষ্টি।
ইনভার্ট সুগার বলা হয়, এরা হচ্ছে অবিজারক চিনি। সুক্রোজ ছত্রাকের প্রধান খাদ্য। এদের ব্যবহারটা ইম্পর্টেন্ট। মিষ্টি তৈরিতে ব্যবহার করা হয় সুক্রোজ, অক্সালিক অ্যাসিড তৈরিতে ব্যবহার করা হয়, সাবান তৈরিতে ব্যবহার করা হয়, মধুর প্রধান কাঁচামাল। আচ্ছা, স্বচ্ছ এই পরীক্ষা এটা আছে যে স্বচ্ছ সাবান তৈরিতে কি ব্যবহার করা হয়, কি দিবা, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ দাগাবো। কনফেকশনারিতে হচ্ছে ফ্রুক্টোজ, ফলের চিনিটা ব্যবহার করা হয়, আর মিষ্টি তৈরিতে ব্যবহার করা হয় হচ্ছে সুক্রোজ। এবার আসি হচ্ছে সেলোবায়, যেটা আমরা তখন দেখতেছিলাম যে সেলোবায়াস, এটা হচ্ছে রিডিউসিং সুগার, বাট সুক্রোজ হচ্ছে নন রিডিউসিং সুগার। সেলুলোজের গাঠনিক উপাদান, তাহলে সেলুলোজের গাঠনিক উপাদান হচ্ছে সেলোবায়স। ব্রোমিন পানি দিয়ে সেলোবায়সকে জারিত করলে সেলোবায়নিক অ্যাসিড উৎপন্ন হয়, এটি সাদা বর্ণের কঠিন পদার্থ। এবার আসি হচ্ছে ম্যালটোজ, এটাও কিন্তু ডাইস্যাকারাইডের মধ্যে আমরা আছি এখনো, এটা আংশিক রিডিউসিং সুগার। অপর নাম হচ্ছে মল্ট সুগার। আচ্ছা দেখো, দুধের চিনি কি, ল্যাকটোজ। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কি, সুক্রোজ। পেরেছি। এবার আসি অলিগোস্যাকারাইড। তো অলিগোস্যাকারাইড নিয়ে এখানে আসলে বেশি কিছু বলার মতো নাই, বাট দুই একটা উদাহরণ এখান থেকে পরীক্ষায় দিতে পারে। যেমন ট্রাইস্যাকারাইড হচ্ছে র্যাফিনোজ, টেট্রাস্যাকারাইড স্ট্যাকিওজ, এরপরে পেন্টাস্যাকারাইড ভার্বাকোস। তার মানে র্যাফিনোজ 3, স্ট্যাকিওজ 4, ভার্বাকোস 5। এখানে ভাঙে দেখাইছে যে সুক্রোজে কী কী থাকে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, মল্টোজে কী কী থাকে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, সেলোবাইজে থাকে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, ল্যাকটোজে থাকে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, র্যাফিনোজে থাকে হচ্ছে 3টা থাকে, স্ট্যাকিওজে থাকে হচ্ছে 4টা। র্যাফিনোজে 3টা যে বললাম, স্ট্যাকিওজে 4টা, আর বাকিগুলো তো ডাইস্যাকারাইড, এজন্য এদের হচ্ছে 2টা থাকে, গ্লুকোজ ফ্রুক্টোজ। আমি দেখাই আবার ভালো করে। তো সুক্রোজ যেটা, এখানে তো হচ্ছে গ্লুকোজ থাকবে, আর মিষ্টি যেহেতু চিনিও থাকবে, ফ্রুক্টোজও থাকবে। যেটা মল্টোজ যেটা, এখানে এখানে তো এটা তো আর হচ্ছে ওই রকম মিষ্টি না, এই জন্য 2টাই গ্লুকোজ থাকে। সেলোবায়োস যেটা, এটাও তো মিষ্টি না, উদ্ভিদের হচ্ছে সেলুলোজ মিষ্টি নাকি, এটাও মিষ্টি না। বাট ল্যাকটোজ যেটা, ল্যাকটোজে গ্লুকোজ থাকে এবং হচ্ছে গ্যালাক্টোজ থাকে। র্যাফিনোজে থাকে হচ্ছে গ্লুকোজ, তারপর মিষ্টির জন্য ফ্রুক্টোজ, আবার গ্যালাক্টোজও থাকে। আর স্ট্যাকিওজে গ্লুকোজ থেকে, ফ্রুক্টোজ থেকে, আর গ্যালাক্টোজ থেকে 2 অণু। এবার আসি হচ্ছে পলিস্যাকারাইড। আমরা যেটা পড়ছিলাম হচ্ছে বহু শর্করা। পলিস্যাকারাইডের মধ্যে ছিল কি কি, স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, ইনসুলিন, কাইটিন, হেমিসেলুলোজ, হেপারিন, এগুলো ছিল, যে হেপারিন এক ধরনের। তো এরা হচ্ছে বিজারক, এরা পলিস্যাকারাইড পুরোটাই হচ্ছে অবিজারক। ডাইস্যাকারাইডের হচ্ছে সুক্রোজ বাদে সবগুলো বিজারক। পরে আমরা এগুলো আবার দেখবো, প্রবলেম নাই। এটা আমরা দেখছি কাজের ভিত্তিতে, সঞ্চয়ের ভিত্তিতে, হোমোপলিস্যাকারাইড এটাও দেখছি। এবার আসি হচ্ছে যে শ্বেতসার বা স্টার্চ। অ্যামাইলোজ এবং হচ্ছে অ্যামাইলোপ্যাকটিন নামক 2টি পলিস্যাকারাইড সমন্বয়ে গঠিত হয় স্টার্চ। এটা হচ্ছে স্টার্চ, আমরা কি ছিল, হোমোপলিস্যাকারাইড। আর হেটারোপলিস্যাকারাইডের মধ্যে ছিল কি কি বলো, মনে আছে কিনা, আমি ভুলে গেছি। কাইটিন ছিল, হেমিসেলুলোজ, সেলুলোজ, আচ্ছা, যেগুলো হচ্ছে আনুষঙ্গিক হিসেবে এক্সট্রা। স্টার্চের অপর নাম হচ্ছে অ্যামাইলাম। তোমরা পড়ছো মেবি হচ্ছে অ্যামাইলোজ এক ধরনের এনজাইম, যেটা শর্করাকে হচ্ছে পরিপাকে সহায়তা করে। উদ্ভিদ কোষে স্টার্চ অ্যামাইলোপ্লাস্টে সঞ্চিত থাকে। আচ্ছা, থাকলো। অ্যামাইলোজ অশাক, লাগবে না।
গোল আলুর যে স্টার্চ সেটা হচ্ছে বৃহত্তম, আর চালের স্টার্চটা হচ্ছে ক্ষুদ্রতম। এটা মনে রাখতে পারো। আচ্ছা, আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে এরা বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, অদানাদার। যেমন ভাতের কথা বলতেছিলাম, বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, অদানাদার। এরা পানি, ইথার, অ্যালকোহলে অদ্রবণীয়। পানি, ইথার, অ্যালকোহলে অদ্রবণীয় মানে এই তুমি ভাতকে যার মধ্যেই দাও অদ্রবণীয় হয়ে থাকবে। আয়োডিনে তুমি যদি ভাতের সাথে হচ্ছে আয়োডিন মিশাও তাহলে নীল বর্ণ ধারণ করে। আমরা এটা পড়ছিলাম, লবণ টেস্ট করে, লবণের হচ্ছে আয়োডিন টেস্ট। এরপরে এরা হচ্ছে নন রিডিউসিং, যেহেতু পলিরা একটা হচ্ছে রিডিউসিং না, মানে নন রিডিউসিং, সো ফেলিন দ্রবণ কর্তৃক এরা বিজারিত হবে না, এটাই স্বাভাবিক। এখানে কয়েকটা কালার বর্ণনা করা আছে, যে স্টার্চ দেয় হচ্ছে গাঢ় নীল বর্ণ, এটা আমরা জানি। সেলুলোজ কোনো বর্ণই দেয় না। গ্লাইকোজেন যেটা, এরা দেয় হচ্ছে লালচে বেগুনি। আচ্ছা, গ্লাইকোজেন এটা জমা থাকে হচ্ছে কোথায় জানো? যকৃতে। যকৃতের কালার কি? লালচে বেগুনি। এবার আসে হচ্ছে অ্যামাইলেজ আর হচ্ছে অ্যামাইলোপেকটিন। অ্যামাইলেজ এরা হচ্ছে কালো নীল বর্ণ দেয়, আর অ্যামাইলোপেকটিন, পেকটিন পতে পার্পল, পতে পেকটিন এবং হচ্ছে লাল। আর অ্যামাইলেজ যেটা, এটা হচ্ছে কালো নীল বর্ণ। এখানে হচ্ছে অ্যামাইলোজ। তোমরা জানো কি না, নীলকে অনেক এলাকায় বলে হচ্ছে, মানে ন বলতে পারে না, বলে লীল। আবার লালকে তখন বলে হচ্ছে নাল, মানে উচ্চারণে প্রবলেম হয়। সো এই যে, তা আমরা অ্যামাইলেজ মানে হচ্ছে কালো নীল বর্ণ, স্টার্চ গাঢ় নীল বর্ণ, গ্লাইকোজেন লালচে বেগুনি, অ্যামাইলোপেকটিন পার্পল বা লাল, সেলুলোজ কোনো রং দেয় না। কাজটাই আমাদের ইম্পর্টেন্ট, বা ব্যবহার যেটা সেটা ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষণে তৈরি অধিকাংশ গ্লুকোজই স্টার্চে পরিণত হয়। আচ্ছা, ঠিক আছে। গ্লুকোজ, অ্যালকোহল, চলায়মান তৈরিতে স্টার্চ ব্যবহার করা হয়, ঠিক আছে। মানুষের প্রধান খাদ্য স্টার্চ, ওকে। কোথায় কোথায় পাওয়া যায় এটা? কাগজ আঠা তৈরিতে স্টার্চ ব্যবহার করা হয়, ঠিক আছে। ক্লোথিং স্টার্চ, ঠিক আছে। টাইট্রেশনের নির্দেশ হিসেবে স্টার্চ ব্যবহার করা হয়। টাইট্রেশনে নির্দেশ হিসেবে স্টার্চ ব্যবহার করা হয়। যারা টাইট্রেশন করছো এটা পারবে, কারণ এখানে কালারটা চেঞ্জ হয়ে যায়, তো এই জন্য হচ্ছে স্টার্চটা ব্যবহার করা হয়। বাণিজ্যিক ব্যবহার আসি, কাগজ উৎপাদনে ব্যবহার করা হয়, ঠিক আছে। ওষুধ শিল্পে, কাপড় শিল্পে, প্রসাধনীতে, পলিমার উৎপাদনে, ওয়ার্প সিলেজিং এজেন্ট, করোগেটেড বোর্ডের আঠা হিসেবে, আচ্ছা বোর্ড আঠা বলতেই শর্করা, স্টার্চ বুঝি, ড্রিলিং ফ্লুইড হিসেবে ব্যবহার করা হয়। এবার আসি সেলুলোজ। সেলুলোজ কোথায় থাকে? পৃথিবীতে সবচেয়ে বেশি আছে সেলুলোজ, এরা উদ্ভিদের দেহে থাকে। মানুষের পরিপাকতন্ত্রে সেলুলোজ হজমকারী করে এনজাইম থাকে না, এই জন্য সেলুলোজ হচ্ছে হজম করতে মানুষ পারে না, কিন্তু গরু ছাগল পারে। রাফেজ আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, এটা পারবা। সেলুলোজ যেটা যেটা ধরো হচ্ছে শাক পাতায়, গাছপাতা থেকে, এটা পানিতে অদ্রবণীয়, মিষ্টি নয়, বীজারণ ক্ষমতাহীন, আয়োডিন দ্রবণে রং দেয় না, এদের কোনো পুষ্টিগুণ নেই, জাস্ট খালি মল তৈরি করে, আর কিচ্ছু না। কোষ প্রাচীর গঠন করে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রোজেন ফিল্টার হিসেবে বা নাইট্রোজেন বিস্ফোরক হিসেবে কাজ করা হয়। অ্যাসিটেট ফটোগ্রাফিকে সেলুলয়েড এবং হচ্ছে নাইট্রোজেন বিস্ফোরক, দুইটা ভোলাই যাবে না। আচ্ছা, টিস্যু ফিল্টার, প্যাকেজিং এসবে কাজ করা হয়। স্টেশনারি ফেজে ব্যবহার করা হয়, ক্রোমাটোগ্রাফিতে থিন লেয়ারে। আচ্ছা, বায়োটেকনোলজিতে ব্যবহার করা হয়, বায়োফিল্ম সৃষ্টি করা হয়। এরপরে আসি সেলুলোজ ও স্টার্চের মধ্যে পার্থক্য। স্টার্চ আলফা ডি আর এটা হচ্ছে বিটা ডি। স্টার্চ হচ্ছে শাখান্বিত, সেলুলোজ হচ্ছে অশাখ। এটা হচ্ছে নীল বর্ণ, এরা হচ্ছে কোনো রং দেয় না। সেলুলোজ সম্পর্কীয় নিচের কোনটি সঠিক? সেলুলোজ মানে বলছিলাম মল। সেলুলোজ কোন ধরনের? সেলুলোজ মানে বিটা, আর স্টার্চ মানে আলফা। পলিস্যাকারাইড কোনটি? ফ্রুক্টোজ, সুক্রোজ, গ্যালাক্টোজ, সেলুলোজ। সুক্রোজ কিন্তু নয়, সুক্রোজ হচ্ছে কি? ডাইস্যাকারাইড।
গ্যালাক্টোজও নয়, ফ্রুক্টোজও নয়, সুক্রোজ ফ্রুক্টোজ এরা হচ্ছে ডাই, সেলুলোজ হচ্ছে পলি। এবার আসি হচ্ছে গ্লাইকোজেন, এটা হচ্ছে একটা পলিস্যাকারাইড বা প্রাণীজ স্টার্চ। এটা কোথায় সঞ্চিত থাকে? যকৃৎ এবং মাংসপেশিতে, আমরা বলেছিলাম এটা। সায়ানোব্যাকটেরিয়াতে থাকে, কতিপয় ছত্রাকে থাকে, মানুষের মস্তিষ্ক এবং পাকস্থলীতে গ্লাইকোজেন সঞ্চিত থাকতে পারে। গ্লাইকোজেন বিপাকের অস্বাভাবিকতার কারণে ডায়াবেটিস হতে পারে, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। আচ্ছা, এটি সাদা এবং হচ্ছে পাউডার জাতীয় পদার্থ, পানিতে আংশিক দ্রবণীয়, তবে ঠান্ডা পানিতে সাসপেনশন তৈরি করে। এটা তিনটার মধ্যে একটা দিতেই পারে, যে কোনটি কি করে না করে। তাহলে এরা হচ্ছে সাদা পাউডার জাতীয় পদার্থ, আংশিক দ্রবণীয়, তবে এরা হচ্ছে সাসপেনশন তৈরি করে। এরা হচ্ছে বেগুনি বা লালচে বেগুনি রং তৈরি করে, তবে তাপ দিলে লাল বর্ণ হয়, ঠিক আছে। ঠান্ডা করলে কালো বর্ণ ফিরে আসে। আচ্ছা, এরা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, গ্লাইকোজেন হচ্ছে আলফা ডি গ্লুকোজ, ওটা ভুল করা যাবে না। পেশিতে সঞ্চিত, এটা পরীক্ষায় আসছিল। রক্তের গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। এরপরে হচ্ছে ফুসফুসের সারফেক্টেন্ট তৈরিতে এরা ব্যবহার করা হয়, এদের ব্যবহৃত হয়। শিশুদের টাইপ 2 পালমোনারি কোষে, মানে হচ্ছে এটাও শ্বাস রিলেটেড। মস্তিষ্কের কোষে সামান্য পরিমাণ গ্লাইকোজেন সঞ্চিত থাকতেই পারে। এবার আসি কাইটিন। এটা কাইটিন কিন্তু গ্লুকোজ, এরা হচ্ছে সেলুলোজের মতোই কাজের দিক থেকে, এবং হচ্ছে অনেকটা প্রোটিনের মতো, বাট এরা কিন্তু গ্লুকোজ না, শর্করা যেটা বলতেছিলাম। কাইটিন বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পলিমার, প্রথম হচ্ছে কে? সেলুলোজ। এরা পানিতে অদ্রবণীয়, কাইটিন কিন্তু অদ্রবণীয়। আচ্ছা, আপেক্ষিক মিষ্টতা নিয়ে আমরা যেটা বলতেছিলাম, যে ধরো সুক্রোজ বা চিনি যেটা, সেটা ধরলাম 100, তো সুক্রোজের থেকে গ্লুকোজ যেটা বলছিলাম যে গ্লুকোজ একটু কম, সেটা হচ্ছে 74। এরপরে ফ্রুক্টোজ ফলের চিনি যেটা, সেটা আরেকটু বেশি, সুক্রোজের থেকে বেশি, এটা হচ্ছে 173। এদের ব্যবহার করা হয় কনফেকশনারিতে, ফ্রুক্টোজ আর সুক্রোজ এদের ব্যবহার করা হয় মিষ্টি তৈরিতে। এরপর মল্টোজ যেটা, এটা আরও কম, এটা হচ্ছে 32। ল্যাকটোজ আর মল্টোজ হচ্ছে 2 গুণ আর হাফ, মানে ল্যাকটোজ যদি 16 হয়, মল্টোজ হবে হচ্ছে 32। স্যাকারিন সব থেকে আপাতত আমাদের কাছে এই চিনিতে বহুগুণ মিষ্টি, প্রায় 500। সুক্রোজ যদি 100 হয়, স্যাকারিন হচ্ছে 500। আর মোনালেলিন এরা হচ্ছে 2000, অনেক হিউজ। এখান থেকে পড়বা সুক্রোজটা পড়বা, গ্লুকোজ পড়বা, ফ্রুক্টোজ পড়বা, স্যাকারিন পড়তে পারো কাজে লাগে। গ্লুকোসামিন, গ্যালাক্টোসামিন, কাইটিন। পানিতে দ্রবণীয় পলিস্যাকারাইড, এরা হচ্ছে থাকলো সুগার, অ্যালকোহল, স্যাকারিন। আচ্ছা, বলছিলাম প্রথমে যে তরুণাচিতে হচ্ছে গ্যালাক্টোসামিন ব্যবহার করা হয়, আর গ্লুকোসামিন এটা হচ্ছে কাইটিন তৈরি করে। সেলুলোজ এবং পেকটিন ছাড়া অন্যান্য পলিস্যাকারাইড হচ্ছে হেমিসেলুলোজ, যেমন হচ্ছে গ্লুকাগন, জাইলন, এরা হচ্ছে হেমিসেলুলোজ। আচ্ছা, কার্বোহাইড্রেটের ভূমিকা, আমরা ভূমিকা অলরেডি পড়েই ফেলছি। এটি দেহের প্রধান উৎস, শক্তির উৎস। এটি দেহে বায়োফুয়েল হিসেবে কাজ করে। 50 থেকে 80% থাকে হচ্ছে উদ্ভিদ দেহে। এদের শক্তিমান হচ্ছে 4। শর্করা প্রোটিনের হচ্ছে 4 বা 4.1, আর ওইদিকে হচ্ছে লিপিডের, সেটা হচ্ছে অলমোস্ট 9-এর কাছাকাছি। এরা হচ্ছে অ্যান্টিজেন, হরমোন, হেপারিন তৈরি করে, এটা ইম্পর্টেন্ট। রক্তে জমাট বাঁধার প্রতিরোধক তারা কী করে, এটা ভোলা যাবে না, যে অ্যান্টিজেন, হরমোন, হেপারিন এরা তৈরি করে, এগুলো এই অ্যান্টিজেন, হরমোন, হেপারিন এরা তৈরি করে। কাইটিন ছত্রাক, ঠিক আছে।
এগুলো পারা যাবে। দেখি বিগত বছরে কে বলছে গ্লাইকোজেন বিষয় নিচের কোনটি সঠিক? পেশি শক্তি যোগান দেয়, জানি এটা আমরা। এই হচ্ছে আমাদের শর্করা নিয়ে কথা বলা, এবং এরপরে আমরা হচ্ছে আমিষ বা অন্যান্য টপিকগুলো নিয়ে কথা বলবো। শর্করা পড়তেছিলাম, শর্করা নিয়ে একটু কথা বললাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।